ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদের গুরুত্ব বা তাৎপর্য ও সাফল্য। মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে, মানব সমাজের বিকাশের ক্ষেত্রে, মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা, উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তির উন্নতির ক্ষেত্রে, উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন শক্তির মধ্যে সঙ্গতি সাধন এবং উৎপাদন শক্তির উৎপাদনের উপকরণের মালিকের সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত শ্রমজীবী মানুষের মধ্যে অনিবার্য সংঘাত এবং মানব সভ্যতা কিভাবে অগ্রগতি হয়েছে, মানুষ কিভাবে প্রাকৃতিক সমস্যাকে, প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করেছে, মানুষ ক্রমান্বয়ে উৎপাদনের হাতিয়ারগুলিকে উন্নত করতে পেরেছে, মানব সমাজের কিভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে অতীতে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয়েছে, কিভাবে একটা সমাজ থেকে আরেকটা সমাজের পরিবর্তন অর্থাৎ পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন কিভাবে হয়েছে ইত্যাদি বিষয় ব্যাখ্যার ক্ষেত্রে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তত্ত্ব একাধিক সাফল্য মানব সমাজে এনে দিয়েছে। মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বকে আমরা কয়েকটি পয়েন্টের ভিত্তিতে তুলে ধরব। 1 নাম্বার পয়েন্ট, মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন যে মানব সমাজের বিকাশ কিভাবে হয়েছে, মানুষ কিভাবে কাজ করেছে, মানুষ কিভাবে সমস্যার সমাধান করেছে, মানুষকে কেউ শিখিয়ে দেয়নি, মানুষ চলার পথে সমস্যার সম্মুখীন হয়ে মানুষ তার বুদ্ধি এবং পরিশ্রমের সাহায্যে প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করেছে, মানুষের অস্তিত্বকে বজায় রেখেছে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে এবং পশুর আক্রমণের হাত থেকে। সে কথা মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে মার্ক্স তুলে ধরেছেন। মানব সমাজের গতিধারা, এই যে মানব সমাজ, যে মানব সমাজ গতিশীল, সোসাইটি গতিশীল এবং হিউম্যান বিং অর্থাৎ মানুষ তো সমাজ ছাড়া বাঁচতে পারে না। এই সমাজের মধ্যে মানুষ সমাজ যে টিকে আছে এবং মানুষের অস্তিত্বকে বজায় রেখেছে, এক্ষেত্রে মার্ক্স বলেছেন যে এখানে অতি প্রাকৃতিক কোনো শক্তির ভূমিকা নেই। মার্ক্স বলেছেন অতি প্রাকৃতিক শক্তি মানব সমাজের গতিধারা নির্ধারণ করে না,
করেনি, কোনো মহাপুরুষের আবির্ভাব, কোনো মহাপুরুষের বাণী, উপদেশ মানব সমাজের ঐতিহাসিক গতিধারা ব্যাখ্যার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। মানব সমাজ বিকশিত হয়েছে সমাজের মধ্যেকারী শক্তির মধ্য দিয়ে। পরস্পর বিরোধী দুই শক্তি মানব সমাজে দেখা দিয়েছে এবং মানব সমাজের উন্নতির পশ্চাতে অন্য অন্য উৎপাদনের উপকরণ, উৎপাদন শক্তি এগুলির ভূমিকা আছে। কিন্তু অতি প্রাকৃতিক উপাদান, কোনো ঐশ্বরিক শক্তি, অলৌকিক শক্তি মানব সমাজের বিকাশের গতিধারা নির্ধারণ করেনি এবং অতি প্রাকৃতিক শক্তির ভূমিকা এখানে নেই। নাম্বার 2, মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে উল্লেখ করেছেন যে মানব সমাজের বিকাশে পশ্চাতে কাজ করে প্রোডাকশন পদ্ধতি, উৎপাদন ব্যবস্থা, উৎপাদন সিস্টেম, প্রোডাকশন সিস্টেম। আর এই প্রোডাকশন সিস্টেম নির্ভর করে প্রোডাকশন মেথডের উপর। প্রোডাকশন সিস্টেম কতটা উন্নত হবে তা নির্ভর করে প্রোডাকশন মেথডের উপর, আর প্রোডাকশন মেথড নির্ভর করে প্রোডাকশন শক্তি, প্রোডাকশন মেথড নির্ভর করে মিনস অফ প্রোডাকশনের উপর। মিনস অফ প্রোডাকশন মানে কি? মিনস অফ প্রোডাকশন হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ যত উন্নত হবে তত বেশি উৎপাদন পদ্ধতি উন্নত হবে, আর উৎপাদন পদ্ধতির উন্নতি হলে উৎপাদন বেশি হবে, উৎপাদন ব্যবস্থার বিকাশ হবে। এক্ষেত্রে কোনো অলৌকিক শক্তি কাজ করে না, এক্ষেত্রে মানুষের ভূমিকা আছে। মানুষ আজকে কিভাবে বর্তমান অবস্থায় এসেছে, অতীতের ঘটনা, অতীতের তথ্য, সভ্যতার বিকাশ কিভাবে হয়েছে, সেক্ষেত্রে মানুষের ভূমিকা আছে। ইতিহাস যেটা ঘটনা, মানব সমাজ কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে প্রোডাকশন সিস্টেমে চালু হয়েছে, কিভাবে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদন করতে শিখেছে। খাদ্য উৎপাদক হিসাবে মানুষের ভূমিকা এবং দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে উৎপাদন ব্যবস্থা বিকশিত হয়েছে, আর সেই উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর করে মানুষের জীবন কিভাবে চলেছে, দ্বন্দ্ব, সহযোগিতা ইত্যাদির মধ্য দিয়ে সেখানে সেই সব ঘটনা, সেই সব বিষয়, সেগুলি হচ্ছে ইতিহাস। এই ইতিহাস মানুষ সৃষ্টি করেছে। ইতিহাস মানুষ সৃষ্টি করেছে। ইতিহাস সৃষ্টির ক্ষেত্রে অন্য কোনো শক্তি কাজ করে না। মানুষ ইচ্ছা মতো ইতিহাস তৈরি করতে পারে না। মানুষ ইতিহাস তৈরি করেছে কিসের ভিত্তিতে? কিভাবে উৎপাদন হইল, কিভাবে উৎপাদনের উপকরণগুলি উন্নত হইল, উৎপাদনের উপকরণগুলি কি কি, উৎপাদনের উপকরণগুলি
কিভাবে প্রয়োগ করা হলো তার কলাকৌশল, উৎপাদন কতটা হলো, মানুষের বৈষয়িক জীবনের কতটা উন্নতি হলো, মানুষের বৈষয়িক জীবনকে কেন্দ্র করে আনুষঙ্গিক জীবন কিভাবে গড়ে উঠল, কিভাবে বিকশিত হলো, তার ব্যাখ্যা তার ব্যাখ্যা মানুষ দেখে দেখে করেছে। এখানে মানুষের মন গড়া কোনো বিষয় নয়। এখানে যেটা সত্য, যেটা বাস্তব, এই জগৎ বস্তুগত জগৎ, বস্তুগত জগৎ এই বস্তুগত জগতের পরিবর্তন এসছে মানব সমাজের ভিতর থেকেই, এবং সেই পরিবর্তনে মানুষের ভূমিকা আছে। উৎপাদন পদ্ধতির যে পরিবর্তন, মানুষ গাছের ডাল নিজের নিরাপত্তার জন্যে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যে পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে তারা হাতিয়ার ব্যবহার করেছে, পরে পাথর ব্যবহার করেছে, কাঁচা মাংস খেয়েছে, পরে তারা আগুনে পুড়িয়ে রান্না করে খেতে শিখেছে, খাদ্য সংগ্রহ করে খেত, তার জায়গায় পরে খাদ্য উৎপাদন করতে শিখেছে, কৃষিকাজ করতে শিখেছে। তাহলে মানুষ ইচ্ছামতো ইতিহাস তৈরি করতে পারে না। মানুষ যেটা ঘটেছে সমাজে সেটা দেখে দেখে ইতিহাস তৈরি করেছে। ইতিহাসের মধ্যে কোনো ঐতিহাসিক জল মেশাতে পারে, কোনো ঐতিহাসিক অতিরঞ্জিতভাবে শাসকের গুণগান করতে পারে। তার কারণ ঐতিহাসিককে শাসকের অধীন জীবন জীবিকা করতে হয়। সুতরাং সেখানে সত্য মিথ্যা মিশিয়ে ইতিহাস তৈরি হয়। কিন্তু মার্কস বলছেন মানুষ অতীত থেকে ঘটনা দেখে অতীতের বিকাশ, অতীতের উৎপাদন পদ্ধতি, অতীতের উৎপাদন শক্তি, অতীতের উৎপাদন সম্পর্ক ইত্যাদি দেখে দেখে এবং উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কের যে পরিবর্তন ক্রমান্বয়ে ঘটে গেছে সেগুলি 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 মানুষ দেখেছে, এবং তার ভিত্তিতে মানুষ ইতিহাস তৈরি করেছে। তাহলে ইতিহাস মানে মিথ্যা নয়, ইতিহাস মানে কল্পনার বিষয় নয়, ইতিহাস হচ্ছে বস্তুগত একটা ধারণা, বাস্তব ধারণা। মার্কস তার বিখ্যাত গ্রন্থে 18th ব্রুমিয়ার অফ লুইস বোনাপার্টে গ্রন্থে বলেছেন, কি বলেছেন? মেন মেক দেয়ার ওন হিস্ট্রি, বাট দে ডু নট মেক হিস্ট্রি। অর্থাৎ মানুষ তাদের নিজের ইতিহাস তৈরি করেছে, কিন্তু তারা ইতিহাস তৈরি করেনি। নিজের ইতিহাস তৈরি করেছে মানে কি? অতীত কিভাবে বিকশিত হয়েছে, সেখানে উৎপাদন পদ্ধতি, মানুষের জীবন ধারণের ধারণ, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাকের ব্যবহার, বাসস্থানের বিষয়, কৃষিকাজের কৃষি উৎপাদন, পশুপালন ইত্যাদি বিষয়গুলি তারা 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 নিজেরাই পরিচালনা করেছে, এবং তার ভিত্তিতে ইতিহাস রচিত হয়েছে। এইটাই মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে উল্লেখ করেছেন। তাই ইতিহাস হলো ঘটনা, তথ্য, সত্য বিকাশ, আর এই বিকাশের মূলে আছে প্রোডাকশন,
সিস্টেম নির্ভর করে প্রোডাকশন মেথডের উপর, প্রোডাকশন মেথড নির্ভর করে প্রোডাকশন ফোর্স কতটা উন্নত তার উপর, প্রোডাকশন ফোর্সের সঙ্গে প্রোডাকশন রিলেশন সঙ্গতি বিধান করে চলে, প্রোডাকশন ফোর্সের মালিকের সঙ্গে প্রোডাকশনে নিযুক্ত ব্যক্তিদের যে রিলেশন সেটা হলো প্রোডাকশন রিলেশন। সুতরাং এইগুলি হচ্ছে বাস্তব, এইগুলো মানুষ সৃষ্টি করেছে। কিন্তু অলৌকিক শক্তির মতো মানুষ নতুন কাল্পনিক যে বিষয় সেগুলো কিন্তু মানুষ তৈরি করেনি। এই কথা মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদে উল্লেখ করেছেন। 3 নাম্বার পয়েন্ট, লেনিন ঐতিহাসিক বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন। লেনিন হলেন মার্ক্সবাদী। মার্ক্স 1818 সালে জন্মগ্রহণ করেন, 1883 সালে মারা যান, তিনি জার্মানির। আর লেনিন হলেন রাশিয়ার, যিনি ইউএসএসআর সোভিয়েত ইউনিয়ন গঠন করেন, বিশ্বে প্রথম বলশেবিক বিপ্লবের বা নভেম্বর বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করেন। তিনি মার্ক্সের তত্ত্ব অনুযায়ী, তিনি মার্ক্সবাদকে অনুসরণ করে ফলো করে রাশিয়ার সামন্ততান্ত্রিক অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি প্রেক্ষাপটে পরিস্থিতিকে কাজে লাগিয়ে তিনি সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান এবং সমাজতন্ত্র গড়ে তোলেন। কিন্তু এই সমাজতন্ত্রটিকে নিয়ে, যাই হোক, লেনিন বলছেন যে মার্ক্সের যেটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ, অর্থাৎ মার্ক্স তার দ্বান্দ্বিক বস্তুবাদকে অতীতে কিভাবে প্রয়োগ হয়েছে তার ব্যাখ্যাই হলো তো ঐতিহাসিক বস্তুবাদ। আর এই ঐতিহাসিক বস্তুবাদের ক্ষেত্রে লেনিন তার শিষ্য, লেনিন একদিকে বিপ্লবী, একদিকে বলশেভিক পার্টির লিডার, অন্যদিকে লেনিন তাত্ত্বিক, তিনি মার্ক্সবাদী। তিনি বলছেন যে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে, বৈজ্ঞানিক চিন্তার ক্ষেত্রে একটা বিরাট সাফল্য। মার্ক্সের ব্যাখ্যা এটা যুক্তিসঙ্গত, বিজ্ঞান ভিত্তিক আলোচনা, রাজনীতি, ধর্ম, শিক্ষা, রাষ্ট্রের প্রকৃতি, কার্যাবলী, শ্রেণীর উদ্ভবের বিকাশ, শ্রেণী বিকাশের তত্ত্ব, এই সমস্ত যে ইতিহাস এবং প্রতিটা যুগে কিভাবে সমাজ বিকশিত হয়েছে, প্রত্যেকটা শ্রেণীভিত্তিক সমাজে রাষ্ট্র কিভাবে ভূমিকা পালন করেছে, কোন শ্রেণীর স্বার্থ রক্ষা করেছে, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ রক্ষা করেছে, আপামর জনগণকে শোষণ করবার জন্য, অত্যাচার করবার জন্য, সে কথা মার্ক্স সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে, পলিটিক্স ব্যাখ্যার ক্ষেত্রে মার্ক্স যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কিন্তু অন্যান্য ব্যাখ্যা থেকে সম্পূর্ণ আলাদা। উদারনীতিবাদী তত্ত্ব রাজনৈতিক ব্যাখ্যার ক্ষেত্রে, রাষ্ট্রের ব্যাখ্যার ক্ষেত্রে, সমাজের ব্যাখ্যার ক্ষেত্রে, নৈরাজ্যবাদী তত্ত্ব রাষ্ট্রের ব্যাখ্যার ক্ষেত্রে, সামাজিক বিকাশের
ব্যাখ্যার ক্ষেত্রে ভাববাদী তত্ত্ব, রাষ্ট্রীয় তত্ত্ব ব্যাখ্যার ক্ষেত্রে যে ধারণা দিয়েছেন তাদের থেকে এই সমস্ত তত্ত্বের বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে মার্কস ব্যাখ্যা করেছেন ইতিহাসকে, মার্কস ব্যাখ্যা করেছেন পলিটিক্সকে। মার্কস অতীতের যে সমস্ত বিভিন্ন তত্ত্ব, স্ববিরোধী তত্ত্ব, যেটা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে না, যারা উৎপাদক তারা সমাজের সবসময়ই তারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়ে থেকেছে, সে কথা শ্রেণীগতভাবে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে এবং সায়েন্টিফিকভাবে যুক্তি দিয়ে কোনো দার্শনিক মার্কসের মতো তুলে ধরতে পারেননি। তাই যথাযথ ব্যাখ্যার ক্ষেত্রে রাষ্ট্রের উদ্ভব, বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক, উৎপাদন ব্যবস্থা, উৎপাদন সম্পর্ক ইত্যাদির ব্যাখ্যার ক্ষেত্রে অন্যান্য যে ব্যাখ্যা আছে সেটা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যাখ্যা। সেই ব্যাখ্যাগুলি হচ্ছে স্বেচ্ছাচার। এই বিশৃঙ্খলা স্বেচ্ছাচারের হাত থেকে মার্কস ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে এবং পলিটিক্স ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তুলে ধরেছেন। নাম্বার 4, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ ব্যাখ্যা দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, গুরুত্বপূর্ণ সাফল্য। মার্কসবাদের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে মার্কসবাদ। এক ব্যবস্থা থেকে আর এক উন্নত ব্যবস্থায় সমাজ কিভাবে পৌঁছেছে সেই ব্যাখ্যা মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে তুলে ধরেছেন। সমাজ ডাইনামিক, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সমাজ পরিবর্তন হয়। সমাজ বিকাশের গতিধারা ব্যাখ্যার ক্ষেত্রে মার্কস ঐতিহাসিক বস্তুবাদ প্রয়োগ করেছেন, দ্বান্দ্বিক পদ্ধতি প্রয়োগ করেছেন অতীতের সমাজ বিকাশের ব্যাখ্যার ক্ষেত্রে। তাই ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী মার্কস বলেছেন যে সমাজ বিকাশের বিভিন্ন স্তর আছে। উৎপাদন ব্যবস্থা, উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক সবটাই চেঞ্জেবল। এই চেঞ্জেবলের কারণে সমাজ বিকশিত হয়েছে। একটা সমাজ থেকে আর একটা নতুন সমাজ সৃষ্টি হয়েছে। একটা সমাজ থেকে আর একটা নতুন সমাজ সৃষ্টি হলো। নতুন সমাজটা কিন্তু আগের সমাজ থেকে উন্নত। কিন্তু নতুন সমাজ আবার চূড়ান্ত নয়। নতুন সমাজও আবার পুরাতন সমাজে পরিণত হবে। নতুন সমাজেও আবার স্ববিরোধ, পরস্পর বিরোধী শক্তির আবির্ভাব ঘটবে। নতুন সমাজ আবারও পরিবর্তিত হবে। তাহলে নতুন সমাজের গর্ভে আবার আর একটা নতুন সমাজ। এইভাবে ক্রমান্বয়ে সমাজ বিকশিত হয়েছে, সমাজ পরিবর্তিত হয়েছে। এই কথা মার্কস ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। আদিম সাম্যবাদী সমাজ মানব সভ্যতার বিকাশের প্রথম সমাজ। এ সমাজ আদিম এই কারণে অনুন্নত। এই সমাজ হচ্ছে সাম্যবাদী। এখানে শোষণ ছিল না। এখানে কেন শোষণ ছিল না? সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, মানুষের মধ্যে স্বার্থবোধ ছিল না, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না। ব্যক্তিগত মালিকানা না থাকার ফলে শ্রেণীর উদ্ভব হয়নি, আর শ্রেণী না থাকার ফলে শ্রেণী শোষণ ছিল না। শ্রেণী শোষণ ছিল না বলেই রাষ্ট্রের প্রয়োজন হয়নি। এই ব্যাখ্যা মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে দিয়েছেন। এই আদিম সাম্যবাদী সমাজের গর্ভে নতুন আর একটা সমাজ তৈরি হয়েছে। নতুন সমাজটা হলো দাস সমাজ। দাস সমাজ
আদিম সাম্যবাদী সমাজের থেকে উন্নত একটা সমাজ, কিন্তু চরম উন্নত নয়। দাস সমাজও কিন্তু গতিশীল, ডাইনামিক। উৎপাদনের উপকরণের হাতিয়ারগুলি, মিনস অফ প্রোডাকশন, প্রোডাকশন ফোর্স, উৎপাদন শক্তি আদিম সাম্যবাদী সমাজে যা ছিল তার থেকে দাস সমাজে অনেক উন্নত। আর দাস সমাজ উন্নত হলেও এই সমাজের মধ্যে শ্রেণীর উদ্ভব হয়। কেন শ্রেণীর উদ্ভব হয়? দাস সমাজই প্রথম শ্রেণীভিত্তিক সমাজ। কারণ হলো যে জমির মালিক হলো জমির মালিক হলো প্রভু, মাস্টার। আর এই মাস্টারদের অধীনে জমিতে বহু মানুষ কাজ করত। যারা কাজ করত তারা দাস। আর এই দাসদের জমির মালিক, তারা দাসদের মালিক ছিল। আর মালিক ছিল বলেই দাসদের আবার বিক্রি করত। কারা বিক্রি করত? মাস্টার বা প্রভু। তাদের উপরে শোষণ করত, গৃহে কাজ করত, জমিতে কাজ করিয়ে নিত, অত্যাচার করত, প্রহার করত, মানসিক নির্যাতন, দৈহিক নির্যাতন করতে করতে তাদের হত্যা পর্যন্ত করত। এই ছিল সমাজের চিত্র। সেই ব্যাখ্যা মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে ব্যাখ্যা দিয়েছেন। দাস সমাজ উন্নত আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে। কিন্তু এখানে মুখ্য দুটো শ্রেণী। একটা হলো উৎপাদনের উপকরণের মালিক, দাস মালিক বা জমির মালিক। আর একটা হলো দাস, যারা জমির মালিকানা থেকে বঞ্চিত, যারা শোষিত, লাঞ্ছিত, যে কোনো মুহূর্তে তাদেরকে বিক্রি করত, নির্যাতন করত, তাদেরকে দাসত্ব থেকে মুক্তি দিত না। সুতরাং তাদের এতটুকু পর্যন্ত স্বাধীনতা ছিল না। সে ব্যাখ্যা মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদে তুলে ধরেছেন। বুর্জোয়া তাত্ত্বিকরা, উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসীরা ইতিহাসকে এভাবে ব্যাখ্যা করেননি। এই যে শোষিত, বঞ্চিত দাস যারা, তাদের জীবনের অত্যাচার থেকে তারা মুক্তির সন্ধান করেছে। তাদেরকে কেউ বাইরে থেকে কোনো অলৌকিক শক্তি লড়াই করতে বলেনি। তারা শোষিত, বঞ্চিত হয়ে তারা দিনের পর দিন লাঞ্ছিত হয়েছে। দাস মালিকরা রাষ্ট্র তৈরি করেছে। প্রথম রাষ্ট্র সৃষ্টি হলো এই দাস সমাজেই। রাষ্ট্র শ্রেণী শোষণের, অর্থাৎ দাস মালিকদের স্বার্থ রক্ষার জন্যে, জমির মালিকদের স্বার্থ রক্ষার জন্যে তারা রাষ্ট্রটাকে সৃষ্টি করলো। রাষ্ট্রের সঙ্গে যুক্ত পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বিভাগ, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব তৈরি হলো। কিসের জন্যে? দাসদের স্বার্থে? কৃতদাসদের স্বার্থে না, দাসদের উপর নিপীড়ন, শোষণ অব্যাহত রাখার জন্যে। সুতরাং এই যে রাষ্ট্রীয় ব্যবস্থা, দাস সমাজে প্রথম সৃষ্টি হলো। শাসক দাস মালিক শ্রেণী, কৃতদাসের মালিক, সেই মাস্টাররাই রাষ্ট্রীয় কাজে অংশ নিত। তারাই ছিল নাগরিক। মহিলারা নাগরিক ছিল না, দাসরা নাগরিক ছিল না। তারা সম্পূর্ণভাবে পরাধীন, সম্পূর্ণভাবে তারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ। রাষ্ট্র তাদেরকে শোষণ করত, অত্যাচার করত। সেই শোষণের হাত থেকে দেশে দেশে লক্ষ লক্ষ মানুষ কৃতদাস, তারা লড়াই করেছে। লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রাম করে তারা সমাজের পরিবর্তন ঘটেছে। এটাই হলো ইতিহাস, ঐতিহাসিক বস্তুবাদ। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ এই কথা বৈজ্ঞানিক ভিত্তিতে তুলে ধরেছেন। এটা মিথ্যা নয়, এটা গল্প নয়। এই যে সমাজের পরিবর্তন ঘটালো কারা? কৃতদাসরা, শোষিত বঞ্চিত মানুষ, কৃতদাসরা।
পরাধীন মানুষ। নতুন একটা সমাজ তৈরি হলো, সেই সমাজটা হলো সামন্ততান্ত্রিক সমাজ। আমরা আগেই বলেছি যে দাস সমাজটা গড়ে উঠেছে আদিম সাম্যবাদী সমাজের গর্ভ থেকে। আর এই দাস সমাজের গর্ভ থেকে বা দাস সমাজের মধ্যে থেকেই একটা নতুন সমাজ তৈরি হলো, অর্থাৎ দাস সমাজটা রূপান্তরিত হলো, সিনথিসিসে পরিণত হলো। দাস সমাজের থিসিস কারা? থিসিস হচ্ছে দাস মালিক বা সামন্ত প্রভু, বা ইংরেজিতে বলে মাস্টার, আর স্লেভ হচ্ছে তোমার অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস জয়লাভ করবেই, মার্কস বলেছেন। এখানে ইতিহাসগতভাবে মার্কস তার বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছেন, এবং এটা ঘটনা যে দাসরা তারা লড়াই করে জিতেছে, অ্যান্টিথিসিস জিতেছে, সিনথিসিস হয়েছে, অর্থাৎ সমন্বয় হয়েছে। সমন্বয় হচ্ছে থিসিস আর অ্যান্টিথিসিস, এই পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নতুন একটা সমাজ তৈরি হয়েছে, যেটাকে মার্কস সিনথিসিস বলেছেন। সমাজের রূপান্তরিত রূপ হচ্ছে ফিউডালিজম। ফিউডালিজমও শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা। উৎপাদনের উপকরণের মালিক, জমির মালিক সামন্ত প্রভু, অন্যদিকে ভূমিদাসরা হলো জমির মালিকানা থেকে বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষ। দাস সমাজের দাসরাই সামন্ত সমাজের ভূমিদাসে পরিণত হয়েছে, কিন্তু কিছুটা তারা স্বাধীনতা পেয়েছে। আর দাস সমাজের মাস্টার যারা ছিল, দাস মালিকরা ছিল যারা, তারাই সামন্ত সমাজের সামন্ত প্রভুতে পরিণত হয়েছে। মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে সামন্ত প্রভুরা অত্যাচারী, তারা গ্রামের জমিদার যোদ্ধার, তারা কৃষকদের উপরে অত্যাচার করেছে। কিন্তু আমি আগেই বলেছি যে প্রত্যেকটা সমাজ যখন নতুন সমাজ তৈরি হয়, তখন পুরাতন সমাজের থেকে নতুন সমাজ উন্নত। আদিম সাম্যবাদী সমাজের তুলনায় দাস সমাজ উন্নত, কিন্তু শ্রেণী ভিত্তিক ও শোষণ ভিত্তিক। আর সামন্ততান্ত্রিক সমাজও দাস সমাজ থেকে উন্নত। কিন্তু এখানে ভূমিদাসদের যে একটা অংশ, কেউ ব্যবসা করত, কিছু অংশ মানুষ তারা হাতে কলমে কাজ করত, তাদের কিছুটা স্বাধীনতা থাকার ফলে তারা ব্যবসা করতে করতে তারা উন্নতি করতে পেরেছে, বণিক শ্রেণীতে পরিণত হয়েছে, তারা ধনীতে পরিণত হয়েছে, তাদের শ্রেণীটা খুব তাড়াতাড়ি বিকশিত হয়েছে। সারা পৃথিবীতে কৃষিভিত্তিক অর্থনীতি, সেখানে আধিপত্য হচ্ছে সামন্ত প্রভুদের। সামন্ত প্রভুদের কথা মতোই চলে রাজা। আমরা ইংল্যান্ডের ইতিহাসে দেখেছি যে সামন্ত প্রভুরা রাজাকে যেভাবে পরিচালনা করেছে, সেইভাবেই রাজা পরিচালিত হয়েছে। রাজা সামন্ত শক্তির উপরে, সামন্ত প্রভুদের উপরে অর্থনৈতিক কারণে, সামরিক কারণে নির্ভরশীল, অর্থ সাহায্য করে। তার কারণ ভূমিদাসদের জমি চাষ করিয়ে যে ফসল আদায় করে, সেটা সামন্ত প্রভুরা ভোগ করে, তার একটা অংশ রাজাকে দেয়। রাজার আর্থিক অবস্থা নির্ভর করছে সামন্ত প্রভুদের উপর। আর যুদ্ধ বাঁধলে রাজার সেনাবাহিনী যখন অপারগ হয়ে যায়, সামন্ত প্রভুদেরও সেনাবাহিনী ছিল। শহরে যারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারা শ্রেণী হিসাবে বিকশিত হলো, তারা নতুন একটা সমাজ, নতুন একটা শ্রেণী, বুর্জোয়া শ্রেণীতে পরিণত হলো। এই বুর্জোয়া শ্রেণী আর গ্রামের জমিদার যোদ্ধার সামন্ত শ্রেণী, এই দুই শ্রেণীর ধনী, কিন্তু এদের মধ্যে সংঘাত আছে। এই সংঘাতে জয়লাভ করতে গেলে, অর্থাৎ সামন্তবাদকে উচ্ছেদ করতে গেলে, চরম রাজতন্ত্র বা সামন্ত শক্তির উপর নির্ভরশীল রাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে যে সামন্ত প্রভুদের আধিপত্য আছে,
সেটাকে নস্যাৎ করতে হবে। অর্থনৈতিক দিক থেকে উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা অনেকটাই সবল হয়েছে, কিন্তু পলিটিক্যাল সিস্টেমের কর্ণধার হলো গ্রামের জমিদার জোদ্দার সামন্ত প্রভু। তাই তারা ভাবলো যে ভূমিদাসদের সংগঠিত করতে হবে। ভূমিদাসদের আজকে তোমরা দেখতে পাচ্ছ যে সার্বজনীন ভোটের অধিকার, আইনের চোখে সবাই সমান, ডাইসির তত্ত্ব, এই সমস্ত কথা ভূমিদাসদের বলল শহরের বুর্জোয়া শ্রেণী। রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে। আর একটা হলো সামন্তপ্রভুরা ভূমিদাসদের জমিতে আটকে রেখেছে, শিল্পায়ন হচ্ছে শহরে শহরে, দেশে দেশে, ইংল্যান্ড ফ্রান্স বিভিন্ন দেশে। তাহলে শ্রমিক কোথায় পাবে? তখন তো শ্রমপ্রগাঢ় পদ্ধতিতে উৎপাদন হতো, লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো। আজকের দিনের মতো বড় বড় যন্ত্র, টেকনোলজি, হাইটেক টেকনোলজি তখন ছিল না। তাই শ্রমিক পাওয়ার জন্যে ফিউডালিজমকে উচ্ছেদ করতে হবে, আর ফিউডালিস্টদের হাত থেকে পলিটিক্যাল পাওয়ার কেড়ে নিতে হবে। নতুন একটা সমাজ তৈরি করতে হবে, সেটা হলো ক্যাপিটালিজম। যে সমাজটা শিল্পভিত্তিক অর্থনীতি, মূলধন ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, প্রফিট ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, যেখানে উৎপাদন হবে ব্যাপক, অবাধ ব্যবসা বাণিজ্য হবে, যেখানে যেখানে মানুষের ভোগ জীবন যাপনের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, এমন একটা সোসাইটি দানের কথা, ভোটের অধিকার দানের কথা শহরের উদীয়মান ধনিক বণিক শ্রেণী ভূমিদাসদের বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। তাই দেশ তোমরা দেখবা যে 1688 যে গৌরবময় বিপ্লব ইংল্যান্ডে, লকের যে তত্ত্ব, উদারনীতিবাদী তত্ত্ব, ব্যক্তি স্বাধীনতা, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটা কিন্তু লকের থিওরি অনুযায়ী ইংল্যান্ডে প্রথম রেভলিউশন হলো। এখানে বুর্জোয়া শ্রেণী 1688 সালের বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় চলে আসলো। আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ, সেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সাধারণ শ্রমিক, কৃষক, গরিব মানুষ যুদ্ধ করলেও সেই যুদ্ধে কিন্তু নেতৃত্ব দিয়েছে আমেরিকার 13টি উপনিবেশের ধনিক বণিক, শিল্পপতি, জাহাজ মালিক শ্রেণী। তাই এই যুদ্ধে সফল হওয়ার ফলে সেখানে ধনতান্ত্রিক সমাজ এবং পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে। ফ্রান্সে 1789 সালে যে বিপ্লব, সেটা কিন্তু ফ্রান্সের উদীয়মান ধনিক বণিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে বিপ্লব। কৃষকরা ছিল শোষিত বঞ্চিত, শ্রমিকরা ছিল শোষিত বঞ্চিত, কিন্তু তারা তারা নতুন যে সমাজ তৈরি হয়েছে সেটা কিন্তু বুর্জোয়াদের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী এই বিপ্লবের মাধ্যমে পুরোপুরি ক্ষমতায় আসতে পারেনি। ফ্রান্সে আবার পুরাতন রাজতন্ত্র ফিরে এসেছে। আমরা দেখব যে ফ্রান্সে 3টি বিপ্লব হয়েছে। 1789 সালে ফরাসি বিপ্লব, যেটা জানো তোমরা। 1830 সালে জুলাই মাসে আর একটা বিপ্লব হয়েছে, তারপরেও আবার রাজতন্ত্র এসছে। 1848 সালে তোমার ফেব্রুয়ারি বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে ক্যাপিটালিস্টরা ক্ষমতায় এসেছে। দেশে দেশে এই যে ভারত স্বাধীন হয়েছে, ক্যাপিটালিস্টরা পাওয়ারে এসছে। ভারতের গণপরিষদে কজন শ্রমজীবী মানুষের প্রতিনিধি ছিল না। জমিদার শ্রেণীর প্রতিভূ ছিল। জমিদারদের প্রতি, দেশীয় রাজাদের প্রতিনিধি মানে জমিদারদের প্রতিনিধি ছিল। এখানে শ্রেণীগত একটা বিষয় ভাবতে হবে। মার্ক্স এই সমস্ত ব্যাখ্যার দিয়েছেন তার ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে। তাই মার্ক্স বলছেন যে এই ধনতন্ত্র আগামী দিনে পরিবর্তিত হবে। কেন পরিবর্তিত হবে? ইতিহাস এই কথাই বলে। কি বলে? যে অতীতের সমাজগুলিতে দুই পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতের ফলে সমাজ রূপান্তরিত হয়েছে। শোষিত বঞ্চিত মানুষ তারা সংগ্রামে জয়লাভ করেছে,
বিপ্লবে জয়লাভ করেছে, শ্রেণী সংগ্রামে জয়লাভ করেছে। তাহলে আজকের ক্যাপিটালিজম এটা আরও শোষণভিত্তিক সমাজ ব্যবস্থা। তাই মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম খণ্ডেই উল্লেখ করেছেন যে এই ধনতন্ত্রে, বুর্জ অর্থনীতিতে, যেখানে মুনাফার দিকে তাকিয়ে উৎপাদন করা হয়, যেখানে উৎপাদনের উপকরণের মালিক হয় মুষ্টিমেয় ব্যক্তি আপামর, এখানে আজকের বিশ্বায়নের যুগে ছোট ছোট পুঁজির মালিক তারা কিন্তু স্থান পাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দেশের উন্নতি হচ্ছে, কিন্তু কিন্তু ধন বৈষম্য বাড়ছে। তার কারণ ক্যাপিটালিজম যে দ্রব্য বিক্রি করলে বেশি লাভ হবে সেই দ্রব্যই উৎপাদন করে। সমাজের নৈতিক অবক্ষয় হবে। আমাদের দেশে মদ খেলে নৈতিক অবনতি হবে, যুব সমাজ নষ্ট হয়ে যাবে, সরকার প্রচার করে, কিন্তু সরকারই তো আবার লাইসেন্স দেয়, মদ তৈরি কারখানা তৈরি করে, গ্রামে গ্রামে দোকানের জন্য লাইসেন্স দিচ্ছে। তাহলে সরকার কি চাই? এটা হলো ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। এখন সরকার হচ্ছে ধনীর দালালি করে, তাই ক্যাপিটালিজম টিকবে না। এই ক্যাপিটালিজম টিকবে না, তার কারণ দাস সমাজের শোষিত বঞ্চিত মানুষ যেমন লড়াই করে সমাজের রূপান্তর ঘটিয়েছে, সিনথিসিস ঘটিয়েছে, সামন্তবাদ নতুন একটা সমাজ তৈরি করেছে, সামন্তবাদ থেকে যে ক্যাপিটালিজম তৈরি হয়েছে, ধনতন্ত্র তৈরি হয়েছে, আজকে দেশে দেশে লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম চালু হয়েছে, এই সমাজের পরিবর্তন ঘটবেই। মার্কস তার কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, যত শিল্পায়নের প্রথম দিকে শ্রমিক নিয়োগ বাড়িয়েছে মালিক শ্রেণী তার উৎপাদন বাড়ানোর জন্য, যত উৎপাদন বাড়বে তত দ্রব্য তৈরি হবে, দ্রব্য বাজারে বিক্রি করে তত বেশি লাভ হবে, আর লাভের টাকা আবার ইনভেস্ট করবে। মার্কস বলেছেন যে যত বেশি শ্রমিক নিয়োগ করবে তত বুর্জোয়া শ্রেণী নিজেদের কবর খনকদের সৃষ্টি করবে। অর্থাৎ পুঁজিবাদকে, পুঁজিপতিদের, এই শ্রমজীবী শোষিত মানুষ একদিন সংগ্রাম করে তাদেরকে পরাজিত করবে। তাই বুর্জোয়াদের পতন অনিবার্য, আর প্রলেতারিয়েতের জয় অনিবার্য। প্রলেতারিয়েতের জয় অনিবার্য। এ সমাজ দুটি শক্তি শিবিরে বিভক্ত হয়ে গেছে। বুর্জোয়া সমাজ বিভিন্নভাবে তার অস্তিত্বকে বজায় রাখবার জন্যে টিকিয়ে রাখছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক অবস্থানের প্রেক্ষাপটে কোনো দেশে এককেন্দ্রিক সরকার, কোনো দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার, কোনো দেশে সংসদীয় গণতন্ত্র, কোনো দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার, কোনো দেশে সামরিক সরকার, কোনো দেশে মিলিটারি অর্থাৎ সামরিক সরকার, কোনো দেশে সময়ে সময়ে ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি হয়েছে, নাৎসিবাদী রাষ্ট্র তৈরি হয়েছে। সবই ক্যাপিটালিজমের বিকৃত রূপ। আর যেগুলোকে ক্যাপিটালিজমের ভালো রূপ বলে প্রচার করা হয়, মানুষের সামনে তুলে ধরা হয়, সে কথা কিন্তু সঠিক নয়। তাই মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্য দিয়ে আদিম সাম্যবাদী সমাজের সঠিক ইতিহাসকে তুলে ধরেছেন। দাস সমাজের বিকাশ, উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক, তার সঠিক ইতিহাস তুলে ধরেছেন। ধনতান্ত্রিক সমাজের বিকাশ, উন্নতি, তার যে শ্রেণী বিরোধ সে কথা তুলে ধরেছেন, এবং নতুন একটা সমাজ তৈরি হবে এ কথা মার্কস বলেছেন। সেটা হলো সমাজতান্ত্রিক সমাজ, সোশ্যালিজম, যেখানে ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রীয় মালিকানা থাকবে, যেখানে শ্রেণী শোষণ থাকবে না। সমাজতন্ত্রে শ্রেণী থাকবে, একটাই শ্রেণী থাকবে, সর্বহারা শ্রেণী। আজকে উদারনৈতিক গণতন্ত্র যতই উন্নত হোক, উদারীকরণের যুগে, আজকে বিশ্বায়নের যুগে, বেসরকারীকরণের যুগে বেকার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। যতই উন্নত রাষ্ট্রের অর্থনৈতিক বিকাশ হোক, জাতীয় আয় বৃদ্ধি পাক, গড় মাথা পিছু
আয় বৃদ্ধি পাক, কিন্তু গড় মাথাপিছু আয়ের বেশি সংখ্যক মানুষের আয় নয়, সেটা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। আজকে মূলধনকে তারা ক্যাপচার করছে। এখানে এখানে ধর্ম, এখানে সংকীর্ণ রাজনীতি, এখানে জাতপাত, সাম্প্রদায়িকতা, এগুলি আর্টিফিশিয়ালি শাসক শ্রেণী তৈরি করে। তাই আমরা দেখলাম ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে মার্ক্স যে পরিবর্তনগুলি এসছে, একটা সমাজের পরিবর্তন ধীরে ধীরে হতে হতে আর একটা নতুন সমাজ তৈরি হচ্ছে, অর্থাৎ আদিম সাম্যবাদী সমাজের জায়গায় দাস সমাজ থেকে একটা সামন্ত সমাজ থেকে তোমার পুঁজিবাদী সমাজ। এই যে একটা সমাজ থেকে আরেকটা সমাজ যখন আসতে, এটা হলো পরিমাণগত পরিবর্তন থেকে যখন নতুন সমাজটা তৈরি হলো, সেটা হলো গুণগত পরিবর্তন। জল হাঁড়িতে তাপমাত্রা দিলে বাষ্প হয়ে যায়, জলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। জলীয় পদার্থ একসময় এসে তোমার তোমার বায়বীয় পদার্থ হয়ে যায়, বাষ্প হয়ে যায়। শেষে যখন বাষ্প হয়ে গেল গোটা জলটা, জলের পরিমাণটা শেষ হয়ে গেল, এটা হলো উল্লম্ফন, লাফিয়ে চেঞ্জ। একে বলা হয় উল্লম্ফন। মার্ক্স আরও তার ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে দেখিয়েছেন যে সমাজ বিকাশ হয় তোমার লম্বভাবে, অর্থাৎ 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 মানে কি বলবো, হরাইজেন্টাল, অর্থাৎ সরি মানে কি একটু ভুল হচ্ছে আর কি, যে কি বলবো, লম্ব আকারে একটা সরলরেখা টানলে তার উপরে এরকম থাকলে এইভাবে সমাজ নিচের থেকে উপরের দিকে চলে যায়। এইটা লম্বভাবে সমাজ বিকশিত হয়। আর একটা সমাজ থেকে আরেকটা সমাজ যখন চেঞ্জ হচ্ছে, ঠিক তখনই একটা লাফিয়ে চেঞ্জ, দ্যাট ইজ, এটাকে মার্ক্স বলছেন উল্লম্ফন। আর আর বলেছি যে সোসাইটি চেঞ্জ হচ্ছে সবসময়, হতে হতে একটা সোসাইটির জায়গায় আরেকটা নতুন সোসাইটি তৈরি হয়ে গেল। সেটাকে বলা হচ্ছে পরিমাণগত পরিবর্তন থেকে, কোয়ান্টিটেটিভ চেঞ্জ থেকে তোমার যেটা কি বলবো, কোয়ালিটি চেঞ্জ, কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ বাংলা হলো পরিমাণগত পরিবর্তন থেকে তোমার গুণগত পরিবর্তন। যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা দেখবে। খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করবার আমি চেষ্টা করেছি। তোমরা তো জানো যে মার্ক্সবাদ অত্যন্ত কঠিন, এটা আমাদের একাডেমিক বিষয়। এখানে আমি নিরপেক্ষভাবে আলোচনা করেছি, যেটা যথাযথ ব্যাখ্যা আমি চেষ্টা করেছি। আমি কোনো পলিটিক্সের দিকে আমি ব্যাখ্যা করি না। তার কারণ কেউ যদি ভাবো যে আমি একটা সিস্টেমের পক্ষে বা মার্ক্সের ব্যাখ্যাটা হাইলাইট করছি অযৌক্তিকভাবে, তা নয়। মার্ক্সের এটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা অনুযায়ী কোনো দেশ আজও চলছে না। কিছু কিছু দেশে তোমার প্রয়োগ হয়েছিল, বলা হয়েছিল প্রয়োগ করেছে মার্ক্সবাদকে, ঐতিহাসিক বস্তুবাদকে, কিন্তু প্রয়োগ করতে পারেনি। আর একটা কথা, এখানে অভিযোগ হয়েছে যে অর্থনীতির উপরে বেশি গুরুত্ব, এখানে উপরিষদের উপরে গুরুত্ব দেয়নি, কিন্তু তা না। মার্ক্স অর্থনীতিকে গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি উপরিষদকে গুরুত্ব দিয়েছেন। বাস্তবে তোমরা দেখো যে অর্থনীতির উপরেই রাজনীতি দাঁড়িয়ে আছে। বাস্তব সব সম্পর্কের মধ্যেই দেখবে যে অর্থনৈতিক সম্পর্কের উপরেই অন্য সম্পর্কগুলো নির্ভর করছে। এগুলো প্র্যাকটিক্যাল। এই যাই হোক, আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। তোমরা ভিডিও সময় দিয়ে দেখবে, কিছু কিছু টার্ম খাতায় লিখে নিবে। আর একটা কি, ধারাবাহিকভাবে যদি তুমি বুঝতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে এই তত্ত্ব, এবং এটা বুঝে গেলে বেশি পড়া লাগে না। এই বলে আজকে আলোচনা আমি শেষ করলাম।